প্রিয় দর্শক, ভিউডি বাংলা রাজকথনের বিশেষ আয়োজনে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের বর্তমান অবস্থা, আইন সংস্কার এবং নির্বাচন, এছাড়াও আগামীর রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জহিরুল ইসলাম। ভিউডির রাজকথনে আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু শুরুর দিকে জানতে চাচ্ছি, আপনি এই যে আইন পেশায় কতদিন যাবৎ যুক্ত আছেন এবং এই আইন পেশায় আসার পেছনে প্রেরণা কি ছিল? ধন্যবাদ আপনাকে। আমি আসলে একদম ছোটবেলা থেকে আমাদের ওখানে প্রথিতযশা আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তো ওনাকে দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি তখন থেকেই যে আমি এই পেশায় যাব। এবং এই পেশাটা হচ্ছে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ার। মানে আপনি মানুষকে সামাজিকভাবে যদি সহযোগিতা করতে চান, মানুষকে সার্ভ করতে চান, তাহলে আপনি এই পেশা থেকে খুব সহজেই মানুষকে সহযোগিতা করতে পারবেন। এখানে কোর্ট কাছারি আইন আদালতের কাছে আসে মানুষ বিপদে পড়ে। এই বিপদগ্রস্ত মানুষের পাশে যদি দাঁড়ানোর আপনার ইচ্ছা থাকে, তাহলে এই পেশাটাই আমি মনে করি সর্বোত্তম এবং নোবেল প্রফেশন। এই কারণেই আমি এই পেশায় এসেছি। আইনি পড়াশোনা তো বেশ লম্বা সময়ের একটা লম্বা ব্যাপার। সময়। এই লম্বা সময় পার করে কতটুকু কষ্টসাধ্য পার করে আপনি একজন বিশিষ্ট আইনজীবী হয়েছেন, যদি একটু বলতেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি ইন্টারমিডিয়েটের পরেই আমি আইন বিষয়ে অনার্সের জন্য আমি ভর্তি হয়েছি। ওখান থেকে অনার্স শেষ করে এরপর মাস্টার শেষ করেছি। এরপর বার কাউন্সিল পরীক্ষা দিতে হয় আমাদেরকে। বার কাউন্সিল পরীক্ষা শেষ করে এরপরে আমি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হই। একটু জানতে চাচ্ছি, বর্তমানে এডিশনাল পিপি হিসেবে এখানে কত বছর যাবৎ আপনি এই পেশায় নিয়োজিত আমি রয়েছেন? 2011 সালের 4 জানুয়ারি আমি বিজ্ঞ আদালতে ঢাকা জজ করে প্রবেশ করি। অদ্য পর্যন্ত আছি। ইনশাআল্লাহ বাকি জীবনও এই পেশায় থাকতে চাই। বাংলাদেশ বর্তমানে যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি ইতিমধ্যে অবগত আছেন যে গত 16-17 বছর এই দেশের মসনদে একটি ফেসিস্ট জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এই ফেসিস্টকে, এই স্বৈরাচারকে সরাতে আমাদেরকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এই আন্দোলন সংগ্রাম আমাদেরকে করতে হয়েছে ভোটাধিকারের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য। এই 16-17 বছর আন্দোলনের ফসলই হচ্ছে এই 5ই আগস্ট। এই আন্দোলনের ফলেই 16-17 বছরের ধারাবাহিকতায় 5ই আগস্টের উদ্ভব হয়েছে এবং এই ফেসিস্ট এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং বর্তমানে দেখেন এই 16 বছর মানুষ, একটা লম্বা সময় মানুষ এই স্বৈরাচারের অধীনে কিছু বিষয় অভ্যস্ত হয়ে গেছে, কিছু অন্যায় অভ্যস্ত হয়ে গেছে। সেখান থেকে আপনি রাতারাতি চাইলেই সেটাকে পরিবর্তন করতে পারবেন না। এটাকে পরিবর্তন করতে হলে দেশে একটা রাজনৈতিক সরকার আসতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার আসতে হবে। সে সরকার এসে এই দেশের মানুষের ভোটে সেই সরকার গঠন করার পরে এখন যে সামাজিক কিছু অবক্ষয় বিষয় আছে, কিছু অসামঞ্জস্যতা আছে, যে কিছু অনিয়ম বিশৃঙ্খলা আছে, সেটা আশা করি একটি নির্বাচিত সরকার আসার পরে সেই অবস্থা থেকে উন্নতি হবে। বেশ কিছু সময় আগে আমরা দেখেছি বর্তমান সরকারের উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু তারেক রহমানের সাথে লন্ডনে একটি বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে, আপনার মূল্যায়নটা কি? এখন এই 16 বছরের আন্দোলনের প্রধান একটা ইয়াই ছিল যে একটা নির্বাচন, একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা ইলেকশন, যে মানুষ যাতে তার ভোট নির্বিঘ্নে দিতে পারে, সেটা থেকেই মানুষ বঞ্চিত ছিল। এবং এই কারণেই মানুষ এই আন্দোলন করেছে। এই 5ই আগস্ট যে শুধু আপনি ধরেন রিক্সাওয়ালারাও এই 5ই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সে কি বিসিএস দিবে? তার কাছে কোটার কোনো মূল্যায়ন আছে? সে কেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে? কারণ হচ্ছে সে ভোট অধিকার থেকে বঞ্চিত, সে তার কথা বলার অধিকার থেকে। এবং এই আন্দোলনটা ছিলই এই ভোট অধিকার আদায়ের জন্য। মানুষ এই কারণেই, সর্বশ্রেণীর মানুষ, সকল শ্রেণী পেশা, এই আন্দোলন কিন্তু কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর বা কোনো বিশেষ দলের না। এই আন্দোলনটা কিন্তু এই দেশের গণমানুষের, সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এটার মূল উদ্দেশ্যই ছিল তাদের ভোট অধিকার প্রয়োগ। এবং সেই প্রক্রিয়ায় ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় এসেছেন, এদেশের মানুষের সেই আগের দাবি
যে একটা নির্বাচন এবং তারই ধারাবাহিকতায় ডক্টর ইউনূস সাহেব এদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সাথে যারা ছিলেন, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার সাথে বসেছেন এবং তিনি লন্ডনে আমাদের বাংলাদেশের অন্যতম বৃহত্তর দল জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তারই ধারাবাহিকতার অংশ হিসাবে তিনি তার সাথে বৈঠক করেছেন। দেশে আইন সংস্কার নিয়ে বহুদিন যাবৎ আলোচনা চলছে এবং সমালোচনাও চলছে। বর্তমান সময়ে বিচার বিভাগে সবচেয়ে জরুরি কোন কোন ক্ষেত্রে সংস্কার করা দরকার? বিচার ব্যবস্থায় প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের 2007 সালে আপনার মাজদার হোসেন মামলায়, এই জুডিশিয়ারি সেপারেশন একটা মামলায় হাইকোর্ট রায় দেন যে এটা বিচার বিভাগ আলাদা হবে এবং সেই রায়ের প্রেক্ষিতেই জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন হয় এবং আলাদা তাদের মন্ত্রণালয় হয়। কিন্তু আসলে বাস্তবতা একটু ভিন্ন। এই জুডিশিয়ারি কাগজ কলমে পৃথক হলেও গত 16-17 বছরে এই জুডিশিয়ারিকে একদম দলীয়করণে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং এই জুডিশিয়ারিকে সর্বোচ্চ বিতর্কের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে জুডিশিয়ারি একটা আমূল পরিবর্তন দরকার। আমূল পরিবর্তনটা প্রথমেই আমাদের মানসিক পরিবর্তনটা দরকার, যে আমি এই দেশের মানুষ সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। মানুষ আসে সেখানে ন্যায় বিচার, যখন আর কোথাও কোনো সুযোগ না থাকে তখন মানুষ আদালতের দ্বারস্থ হয় ন্যায় বিচার পাওয়ার জন্য। সেটা থেকে যখন মানুষ বঞ্চিত হয় তখন মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকে না। আপনি একটা দেশ কতটা সভ্য, কতটা সামাজিক, এটা আপনি বুঝবেন ওই দেশের বিচার ব্যবস্থা কতটা ফেয়ার। যদি বিচার ব্যবস্থা ফেয়ার না থাকে ওই দেশকে আপনি সভ্য দেশ বলতে পারবেন না। এই কারণে আমাদের এই বিচার ব্যবস্থাকে আরো বেশি স্বচ্ছ, আরো বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য আমাদের এই অঙ্গনে যাতে দুর্নীতি, করাপশন না থাকে সেই ব্যাপারে আমাদের আরো বিশেষ কিছু কাজের দরকার আছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর এতদিনেও বিচার কার্যক্রম পুরোপুরিভাবে শেষ হয়নি। আসলে বিচার বিভাগের প্রতি জনসাধারণের আস্থা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে বিচারিক কার্যক্রম একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। তা আপনি বললেই আজকে বিচার করে ফেলবে, বিষয়টা এরকম না। এটা ধাপ বাই ধাপ আসতে হয়। ধরেন আপনি একটা মামলা রুজু হলো, মামলাটা এরপরে সেটা তদন্ত হবে, তদন্তের পরে তদন্ত রিপোর্ট হবে, তদন্ত রিপোর্ট অ্যাকসেপ্টের পরে সেটা বিচারের জন্য যাবে, সেটা সাক্ষী গ্রহণ হবে, সাক্ষী গ্রহণ শেষ হলে তারপর আপনার যুক্তিতর্ক শেষে মামলা রায়ের জন্য যাবে। এই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এটা কিন্তু রাতারাতি চাইলেই আপনার সম্ভব না। আপনি প্রেশার করে জোর করে আজকে একদিনে, যেটা গত ফ্যাসিস্ট সরকার করেছে, আওয়ামী লীগ সরকার করেছে, দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলায় রাতবদি সাক্ষ্য নিয়েছে, রাতেও সাক্ষ্য নিয়েছে, যেটা বাংলাদেশ ইতিহাসে বিরল। এরকম তো কোনো বিচার প্রক্রিয়া আপনি এইভাবে করতে পারেন না। এটা প্রশ্নবিদ্ধ হয়। এই বিচার ব্যবস্থা, এই বিচারিক প্রক্রিয়া মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। আপনি গ্রহণযোগ্য একটি সঠিক ন্যায় বিচার পেতে হলে আপনাকে অবশ্যই সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। গত জুলাই আগস্টে অবশ্যই যত হত্যা হয়েছে, যত খুন হয়েছে, শুধু এই জুলাই আগস্টে না, আমি বলবো গত 16 বছরে, গত 17 বছরে যত গুম হয়েছে, খুন হয়েছে, নৃশংসভাবে রাষ্ট্রীয় মদতে যে হত্যাগুলো হয়েছে, প্রত্যেকটা হত্যারই বিচার হওয়া দরকার। কিন্তু অবশ্যই সেটা ফেয়ার হতে হবে, অবশ্যই সেটা সর্বজন গৃহীত হতে হবে, সর্বজনের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আপনি বিচার একটা নামমাত্র বিচার করে দিলেন, মানুষ তো সেটা ভালোভাবে নেবে না। তো সবাই ন্যায় বিচার প্রত্যাশা করে, যে আসামি সেও ন্যায় বিচার প্রত্যাশা করে, যে বাদী, যে ভিকটিম, যে ডিসিস্ট, যে ভুক্তভোগী, সেও বিচারের প্রত্যাশা, ন্যায় বিচার প্রত্যাশা করে। আপনি তো কারোর উপর জুলুম করতে পারবেন না, আপনি একটা আবেগ দিয়ে তো আর বিচার করতে পারবেন না। বাস্তবতা হচ্ছে বিচারিক কার্যক্রমটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ করতে হবে। এখন যদি আপনি বলেন না আমাকে কালকেই বিচার করে দিতে হবে, দ্যাটস নট বিচার। এটা তো আইনে এটা বলে না। আইন কি বলে যে আপনাকে একটা ফ্রি, মানে একটা লোককে সর্বোচ্চ শাস্তি দিতে হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মানে সন্দেহাতীতভাবে প্রমাণ হতে হবে, নাহলে আপনি তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন না। তো আপনি সন্দেহাতীতভাবে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে চান, তাহলে তো আপনার সমস্ত প্রক্রিয়াগুলো সঠিকভাবে শেষ করে আসতে হবে, নাহলে তো ওই বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ থাকবে। আপনি আবেগ দিয়ে বলতেছেন কালকে আমার বিচার করে দাও, বিচার না হলে নির্বাচন হবে না, বিচার না হলে এটা হবে না, এগুলোর সাথে তো বিচারের কোনো সংশ্লিষ্টতা নাই। আপনি বিচার ব্যবস্থায় তো প্রভাব করতে পারবেন না।
বিচার ব্যবস্থা তাহলে তো আপনি ফ্যাসিস্টের বিচার ব্যবস্থার মধ্যে পড়ে যাবেন, যেটা গত 15-16 বছর হয়েছে, যেটা গত 15-16 বছর যেই আপনি এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা বলেন যেগুলো প্রশ্নবিদ্ধ, হয়তো সেখানে অনেক অপরাধী ছিল, অনেকে মানবতা বিরোধী অপরাধ করেছে, কিন্তু তারপরেও সেই বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। কারণ কি? এইরকম সরকার প্রেশার করে, সরকার নিজে হস্তক্ষেপ করে এই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা তো সেটা করতে পারি না। আমরা চাই যারা এই জুলাই আগস্টে হত্যার শিকার হয়েছে এবং এই হত্যার সাথে যারা সংশ্লিষ্ট, এই হত্যার সাথে যারা জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা ইন্ধনদাতা, মদতদাতা, যারা এই হত্যায় দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হোক। কিন্তু সেটা অবশ্যই সন্দেহাতীতভাবে হতে হবে, সেটা অবশ্যই সর্বজন গৃহীত হতে হবে, যেন সেই বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ না থাকে। এটার সাথে আপনি বলতে পারেন না যে আপনার নির্বাচন হবে না, আপনার এইটা হবে না, সংস্কার হবে না, আগে বিচার করতে হবে। এটা তার মানে আপনি বিচার ব্যবস্থা প্রভাব খাটাতে চান। বিচার ব্যবস্থাতে প্রভাব খাটিয়ে ন্যায় বিচার আপনি প্রত্যাশা করতে পারেন না। আপনি ন্যায় বিচারও প্রত্যাশা করবেন, আবার প্রভাবও কাটাবেন, আপনি মব সৃষ্টি করবেন, তারপর বিচার প্রত্যাশা করবেন। দ্যাটস নট রাইট। আপনাকে ন্যায় বিচার পেতে হলে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে আপনার এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে সহযোগিতা করতে হবে। বিগত সময় থেকে আমরা দেখে আসছি যে মব জাস্টিস একটা কালচার চলে আসছে বিগত সময় ধরে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রাঙ্গণে দেখা গেছে মব জাস্টিসের শিকার হচ্ছে না অনেকেই। বিশেষ করে বেশ কিছুদিন আগে কিন্তু ধানমন্ডি 32-এও কিন্তু মব জাস্টিসের শিকার হচ্ছেন বেশ কয়েকজন। আইনশৃঙ্খলা বাহিনীর কারণে কিন্তু বেশ কয়েকজন বেঁচেও ফিরেছেন এই জায়গা থেকে। আসলে দেখা যাচ্ছে সম্প্রতি সময়ে দেশে মব জাস্টিস তৈরি হচ্ছে, কিংবা জনসাধারণ মানুষ আইন কিন্তু নিজের হাতেই তুলে নিচ্ছেন। আসলে এইগুলো থেকে এই মব জাস্টিস প্রতিরোধ করার উপায় কি, এবং এই বিষয়ে সবচেয়ে জরুরি কোন কোন পদক্ষেপগুলো নেওয়া দরকার? এটা একটা ভয়ঙ্কর বিষয় এবং এই মব শব্দটার সাথে আমরা সাধারণ মানুষ পরিচিত ছিলাম। এই গত 16 বছরে আপনি দেখবেন বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে মব সৃষ্টির মাধ্যমে। আমরা এখন যেখানে বসে আছি এর একটু সামনে গেলেই এইখানেই বিশ্বজিৎকে কুপিয়ে নৃশংসভাবে ছাত্রলীগের নেতাকে হত্যা করেছে। এরপরে আপনার বুয়েটের আবরারকে এই মব সৃষ্টির মাধ্যমে হত্যা করেছে নৃশংসভাবে। এবং আপনি দেখেন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে তাকে ভাত খাওয়ানোর পরে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। মানে একটা মানুষ কতটা নিষ্ঠুর নির্মম হলে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা একটা ছেলেকে, একটা মেন্টাল ডিসঅর্ডার, মানসিক অসুস্থ ছেলেকে নৃশংসভাবে পিটিয়ে মেরে, মানে ক্ষণে ক্ষণে মেরে তাকে হত্যা করেছে। এরপরে আপনার কিছুদিন আগে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও এক ছাত্রদলের সাম্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রকে কুপিয়ে এনসিপির কিছু নেতাকর্মীরা সেটা জড়িত হত্যা করেছে। এটা আমাদের জন্য খুবই অশনি সংকেত, এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আপনি এটা শুরু হয়েছে গত ফ্যাসিস্টের আমলে এবং এই ধারা অব্যাহত রেখেছে। বর্তমানে ধরেন যে এটা নতুন রাজনৈতিক সংগঠন হয়েছে, ধরেন যে অন্যান্য যারা পুরান সংগঠন আছে, বিএনপি বলেন, জামাত বলেন, তারা কিন্তু তাদের নেতাকর্মীদেরকে চিনে, কোন ইউনিটে কে কোন নেতার সাথে রাজনীতি করে সবাইকে চেনে। কিন্তু নতুন যে রাজনৈতিক সংগঠন হয়েছে তারা কিন্তু একদমই নিউ, রাজনীতিতে একদমই অনভিজ্ঞ এবং রাজনীতি সম্পর্কে, দেশ পরিচালনা সম্পর্কে তাদের একদমই ধারণা নাই। এখন এইখানে এই ফ্যাসিস্টের কিছু দোসররা এইখানে এসে আশ্রয় নিয়েছে, যারা এই গত 16-17 বছর বিভিন্ন রূপ ধারণ করে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। তারা আবার এখন এনসিপি কেউ শুরু করেছে, কেউ ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে। এরা এই মবগুলো সৃষ্টি এখন অব্যাহত রেখেছে। কিন্তু এদের যদি আপনি এসিআর খোঁজেন, এদের ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে যান, দেখবেন যে তারা এই গত ফ্যাসিস্টের সাথে কোনো না কোনোভাবে তারা জড়িত ছিল। এরাই এখন এই ধারাগুলো দেশকে অস্থিতিশীল করার জন্য এরাই এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এর থেকে আমাদেরকে বেরোতে হলে আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা থাকতে হবে, বিচার ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনতে হবে এবং এই মব যারা সৃষ্টি করে, এই মবের মাধ্যমে যারা নৃশংসতা ঘটায়, তাদের বিরুদ্ধে আমাদের আরও কঠোর হতে হবে, আমাদের আরও আইনকে শক্তিশালী করে আইন প্রয়োগ করতে হবে। অন্যথায় আমাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর। এইসব মব জাস্টিসের মাধ্যমে সর্ব জায়গায় এখন কোনো বিচারের তোয়াজ করতেছে না, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নাই, তারা মবের মাধ্যমে এটা তাদের সৃষ্টি করতেছে। আমরা চাচ্ছি এই ব্যবস্থা থেকে, এই মব
এর থেকে মানুষ বেরিয়ে আসুক, তাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আসুক। একজন সংবাদকর্মীর কাজ সংবাদ তুলে ধরা নিরপেক্ষভাবে। আমরা যতটুকু জানি একজন গণমাধ্যম কর্মী বা একজন সংবাদ মাধ্যম কর্মী তিনি হচ্ছেন সমাজের দর্পণ। আমরা দেখেছি বেশ কিছুদিন আগে গাজীপুরে কিন্তু একটি চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু বা চাঁদাবাজির বিরুদ্ধে একজন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী তিনি কিন্তু লাইভ করেছিলেন। তারপরে কিন্তু তিনি হত্যার শিকার হন এবং তাকে কিন্তু নির্মমভাবে কিন্তু হত্যা করা হয়। এখন পর্যন্ত তার হত্যার বিচার হয়নি। আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনি যে কোনো বিষয়ই এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, এটার প্রথম কারণ হচ্ছে যে যারা গত 16-17 বছর ফ্যাসিলিটির সাথে জড়িত ছিল, এটার সাথে সমস্ত যতগুলো প্রতিষ্ঠান এই ফ্যাসিস্টের সাথে কানেক্টেড ছিল সেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। পুলিশও ফ্যাসিস্ট তার নিজস্ব বাহিনী হিসেবে ব্যবহার করেছে, যার ফলে এখন অনেক পুলিশ সদস্য যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল তারা পালিয়ে গেছে, অথবা তারা সঠিকভাবে সরকারকে সহযোগিতা করতেছে না, যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গাজীপুরের যে ঘটনাটার কথা বলেছেন সেটা অত্যন্ত নৃশংস, দুঃখজনক। আরও দুঃখজনক হচ্ছে এইটা, কোনো ঘটনার তদন্ত করার আগেই, কোনো ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের আগেই আমাদের দেশের কিছু রাজনৈতিক দল তারা একটা দলকে দোষারোপ করে বিবৃতি দিয়ে দেয়। এইটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর বিষয়। আপনি যে কোনো ঘটনা ঘটেছে সেটা সঠিক কারণ উদ্ঘাটন করতে হবে, কী কারণে এটা ঘটেছে, কারা ঘটিয়েছে, কারা এর সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরে আমরা একটা মন্তব্য করতে পারি। এখন আমি যদি গত ফ্যাসিস্টের মতো বলে দিই যে এই ঘটনা বিএনপি ঘটিয়েছে, এই ঘটনা ছাত্রদল ঘটিয়েছে, এই ধরনের যুবদল ঘটিয়েছে, এই ধরনের চাঁদাবাজরা বিএনপির বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ দিয়ে আপনি বিবৃতি দিয়ে দেন, তখন কিন্তু ঘটনার প্রবাহটা অন্যদিকে চলে যায় এবং প্রকৃত অপরাধীরা তখন পার পেয়ে যায়। আমাদের দেশেও সেই এখন এই ঘটনাগুলোই ঘটতেছে। কিছু চক্রান্তকারীরা এইসব চক্রান্ত সৃষ্টি করে কোনো দলের উপর দায় চাপানোর জন্য একটা সংঘবদ্ধ চক্র, একটা গভীর চক্রান্তের অংশ হিসেবে এই ধরনের মব এবং এই ধরনের হত্যাকাণ্ড নৃশংসতা ঘটিয়ে থাকে। আমরা চাচ্ছি এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক, এই অবস্থা থেকে দেশে সুশৃঙ্খল একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আসুক দেশ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার এবং বিরোধী দলের মধ্যে আস্থার সংকট কতটা গভীর বলে মনে করছেন আপনি? ভালো প্রশ্ন করেছেন। সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আস্থার সংকট নেই। আমি আগেই বলেছি, এই ফ্যাসিস্ট পতনের পরে, এই ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে এই দেশের বিরুদ্ধে দেশি বিদেশি বিভিন্ন চক্র তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। এই চক্রান্তে, এই ষড়যন্ত্রের মধ্যে যারাই পা দেবে তারাই ভুল করবে, তারাই এই দেশে আবার ফ্যাসিস্ট ফিরে আসার পথ তৈরি করে সুগম করে দিবে। এবং আপনিও অবগত আছেন যে আমাদের পার্শ্ববর্তী কিছু প্রতিবেশী রাষ্ট্র আছে যারা কখনোই আমাদের বন্ধু পরিচয় দেয়, কিন্তু তাদের কোনো কার্যক্রম বন্ধুত্বের সুলভ আচরণ হয় না। তারা এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশের মানুষের গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের ভোটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে, চক্রান্ত করে গেছে। এটারই ধারাবাহিক অংশ হিসাবে আমাদের কিছু রাজনৈতিক দলকে তারা ব্যবহার করে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। এই দেশের গণতন্ত্র যাতে ব্যাহত হয়, এই দেশের মানুষের ভোট অধিকার যাতে ব্যাহত হয়, তারা সেই চেষ্টাকে অব্যাহত রেখেছে। আমি মনে করি সরকার এবং বিরোধী দলের সাথে বলার মতো কোনো দূরত্ব নাই এবং তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই ফেব্রুয়ারির প্রথমার্ধে একটা অংশগ্রহণমূলক সবার অংশগ্রহণে একটা মধ্য দিয়ে একটা নির্বাচন হবে, আনন্দঘন মধ্য দিয়ে, পরিবেশের মধ্য দিয়ে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচন করে সে ক্ষমতা গ্রহণ করবে, দেশ সুশাসন প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনার উত্তরের একটা পক্ষ থেকে আমি একটা প্রশ্ন করেছেন ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমরা ঐক্যমত্য কমিশনের একটা লম্বা সময়ের বৈঠক দেখেছি। এক পক্ষ বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, অন্য পক্ষ বলছে যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আর একজন বলেছে যে বাঙালি পিআর পদ্ধতি বোঝে না। আসলে এই বিষয়টি নিয়ে আপনার মতবাদ কি? আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকায়িত আছে। বাঙালি পিআর পদ্ধতি বোঝে না, সুন্দর একটা কথা। বাঙালি যদি পিআর পদ্ধতি নাই বুঝে, সেই পিআর পদ্ধতি আপনি কেন বাঙালিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন?
আপনি আমাদের এই সাবকন্টিনেন্টে কোন দেশে পিয়ার পদ্ধতি আছে বলেন? ভারতে পিয়ার পদ্ধতি আছে? আপনি কোন দেশে পিয়ার পদ্ধতি আছে? আপনি বাংলাদেশে পিয়ার পদ্ধতি, এটা একটা ষড়যন্ত্রের অংশ। পিয়ার পদ্ধতিতে কি? পিয়ার পদ্ধতি হচ্ছে আপনি নির্বাচিত হলেন, এরপরে এখানে বসে সিদ্ধান্ত হবে কে কোন অঞ্চলের সংসদ সদস্য হবে। আপনি দেখা গেছে আমার অঞ্চলে আপনি নির্বাচন করেনই নাই, অথচ আপনি আমার অঞ্চলের সংসদ সদস্য হয়ে গেলেন। এটা তো আনফেয়ার কথাবার্তা। এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট সৃষ্টি করার জন্য, যাতে এই দেশের সরকার ব্যবস্থা স্থিতিশীল না হয়, এই দেশের মানুষ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত না করতে পারে, দেশ সবসময় একটা অস্থিতিশীল, একটা হানাহানি মারামারি একটা ইয়ার পর্যায়ে যায়, বিশৃঙ্খল পরিবেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এইটার অংশ হিসেবেই এই পিআর শব্দটা উচ্চারণ। এটা বাংলাদেশের মানুষ কখনো এটার সাথে পরিচিতই ছিল না। এটা ওই ভারতের একটা প্রেসক্রিপশন বলতে পারে, যে এই তোমরা এইটা নিয়ে আন্দোলনে থাকো, দেশে তাহলে নির্বাচন বানচাল হবে, দেশের মানুষ ভোট দিতে পারবে, দেশে অস্থিতিশীল, আবার ফেসিস্টকে তারা একটা মানুষ যাতে বলে যে না আগেই তো ভালো ছিলাম। এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলেই তাহলে ওই সুবিধাটা ওই পতিত স্বৈরাচার নিতে পারে। এই পথে যারা পা দিচ্ছে তারা ওই স্বৈরাচারেরই অংশ। এই পিআরের নাম যারা উচ্চারণ করে তারা ওই স্বৈরাচারের অংশ। এটা ওই কিছু ইয়া আছে যাদের ভোট মেম্বার হওয়ার যোগ্যতা নাই, যারা জানে যে আমরা পার্লামেন্ট মেম্বার হতে পারবো না, যারা জানে যে আমরা চেয়ারম্যান হতে পারবো না, তাহলে পিআর পদ্ধতি দিয়ে একটা নির্বাচন বানচাল করতে পারলে আমরা এখন সুবিধা যা মব সৃষ্টি করে সুবিধা নিতে পারতেছি, তারাই এইগুলোর কথা বলে। মূলত পিআর এই দেশের জন্য অ্যাপ্লিকেবল না। বিশ্বের যেসব উন্নত কান্ট্রিগুলো আছে সেখানেও পিআর পদ্ধতি সবাই ফলো করে না, কিছু রাষ্ট্র অনুসরণ করে, তারাও যে দেখেন সেখানে স্টেবল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় না। এই পিআর পদ্ধতি দিলেই তখন সেই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এটা নির্বাচনকে বানচাল করার একটা অংশ আমি মনে করি। আগামী রাজনীতি আপনি কেমন দেখতে চান, বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণগুলোকে কেন্দ্র করে যদি একটু আপনার মতামতটা শেয়ার করতেন। 5ই আগস্টের পরে মানুষের একটা বিশাল প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষ একটা সুশাসনের রাষ্ট্র দেখতে চায়, মানুষ একটা বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চায়, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, সে তার কথা বলার অধিকার থাকবে, তার খাবারের অধিকার থাকবে, তার শিক্ষার অধিকার থাকবে, তার ভোট দেওয়ার অধিকার থাকবে। এই প্রত্যাশা নিয়েই, এবং এই দেশে দুর্নীতি হবে না, মানুষ সুস্থভাবে রাস্তায় চলাচল করতে পারবে, নির্বিঘ্নে নিরাপদে এই দেশে বিচরণ করতে পারবে, এটাই মানুষের প্রত্যাশা ছিল। মানুষ কাজ করে খাবে, যাতে সেই কাজের পরিবেশটা যাতে সুন্দর হয়, সেই কাজের পরিবেশটা যাতে নিরাপদ হয়, এই প্রত্যাশা নিয়েই মানুষ এই ফ্যাসিস্টকে হটিয়েছে। সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে হলে যারা পরবর্তী সরকার আসবে, নির্বাচিত সরকার যারাই আসুক, তারা এই দেশে একটা সুশাসন বাস্তবায়ন করবে, সুশাসন প্রতিষ্ঠিত করবে, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, দেশের গণতন্ত্র যাতে আরও শক্তিশালী হয়, দেশের মানুষের ভোটাধিকার যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সেই রকম সুষম একটা পরিবেশ সৃষ্টি করবে, এটাই এদেশের মানুষের প্রত্যাশা। বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সবাই বসবাস করে এবং খুব পাশাপাশি বসবাস করে, শান্তিতে বসবাস করে। এখানে ধর্মীয় কোনো উগ্রবাদ কখনোই প্রশ্রয় দেয় না, ধর্মীয় কোনো বৈষম্য এই দেশে ছিল না, সেটা সৃষ্টি করে গেছে গত সরকার। জঙ্গিবাদের নামে, আবার হিন্দু মুসলিমের নামে এই দেশে এইগুলো ছিল না কখনো। আশা করি আগামীতেও একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, একটা ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, একটা সুশৃঙ্খল জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে মাথা তুলে কথা চলতে পারবো, কথা বলতে পারবো, এরকম একটা রাষ্ট্রই আমরা প্রত্যাশা করি। আমরা একটু ব্যতিক্রম প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশে আগামী সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি দেখছেন আপনি? আমাদের মূল সমস্যা এই দেশের বেকারত্ব। শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। আমাদের দেশের বিশাল একটা জনবহুল দেশ। এই দেশের জনসংখ্যাকে আপনি জনশক্তিতে যদি রূপান্তর করতে পারেন, এই দেশের এই জনসংখ্যাকে যদি আপনি একটা শক্তিশালী জাতি হিসেবে গঠন করতে পারেন, শিক্ষিত কর্মদক্ষ স্কিল জাতি গঠন করতে পারেন, তাহলে এই দেশের যত ধরনের সমস্যা আছে সমাধান হয়ে যাবে। এবং আশা করি আগামী নির্বাচিত সরকার, জনগণের সরকার, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই কথা বলেছেন যে এই দেশের প্রথম এবং প্রধান সমস্যা সমুদ্রকে জনশক্তিতে রূপান্তর করা, এবং এদেরকে বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী, এটা করতে পারলে দেশের শান্তি ফিরে আসবে, দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে, দেশের মানুষ শান্তিতে সুখে বসবাস করতে পারবে, আমি বিশ্বাস করি। সাধারণ জনগণ যারা আইন আদালতের জটিলতায় পড়ে যায়, তাদের জন্য আপনি কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা, বা তাদের জন্য আপনার বার্তা? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মানুষ আইন আদালতে এসে হয়রানির শিকার হয়।
এটার অনেকগুলো কারণ আছে। প্রথমত, যারা এই ধরনের আইনগত জটিলতায় মুখোমুখি হয় তারা যথাযথ জায়গায় পৌঁছাইতেই তাদের অনেক সময় লেগে যায়। তার মধ্যে দালাল আছে, কোর্ট কাছারিতে দালালে ভরা, থানায় দালাল আছে, পুলিশের মাধ্যমে আসে, আইনজীবী ধরায় দেয়, দালালের মাধ্যমে আসে। তো দেখা গেছে তাদের অধিকাংশ সময় এবং অর্থ তারা এই মধ্য সত্ত্বাভোগীদের কাছে জিম্মি হয়ে যায়। তারা প্রকৃত যেখানে ধরেন আপনি অসুস্থ হয়েছেন, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, আপনার যেতে হবে একজন গ্যাস্ট্রোলজিস্টের কাছে। আপনি গ্যাস্ট্রোলজিস্টের কাছে না যেয়ে আপনি গাইনোলজিস্টের কাছে যদি যান তাহলে আপনি কিন্তু সঠিক চিকিৎসা পাবেন না। এই আইন অঙ্গনও আমাদের সেম সমস্যা। আমাদের অনেক মানুষ এই আইন অঙ্গনে এসে খুবই হয়রানির, আমি বলতে দ্বিধা নাই, অনেক হয়রানির শিকার হয়। কারণ তার প্রকৃত জায়গায় তার যা প্রতিকার, তার যা রেমেডি, সেটা যে জায়গায় পাবে সেই জায়গা পর্যন্ত সে আসতে আসতে তার অনেক কিছু শেষ হয়ে যায়। এজন্য আমি সাধারণ মানুষ যারা এই আইন অঙ্গনে কোনো জটিলতায় সম্মুখীন হয় তাদের প্রতি নিবেদন থাকবে, আপনি একজন যে আইনজীবী আপনি নিয়োগ দিবেন আপনার কাজের জন্য, সে আসলেই আইনজীবী কিনা প্রথমত আপনি সেটা খোঁজ নেবেন। যে সে এই ধরেন ঢাকা 10 কোটির কথাই যদি বলি, সেই ঢাকা 10 কোটির আইনজীবী কিনা এটা যাচাই করার জন্য আপনি তার ভিজিটিং কার্ড নেবেন, নিয়ে আপনি বারে যোগাযোগ করবেন যে উনি আইনজীবী কিনা, ওনার সদস্য নাম্বার নেবেন। আপনি বাড়ির আমাদের 3 তলায় আইনজীবী সমিতির 3 তলায় অফিস রুম আছে, ওখানে যেয়ে দেখবেন যে এই লোক আইনজীবী কিনা, আপনি যাচাই করে দেখবেন। তাহলে কি হবে, আপনি অন্তত যদি সে কোনো অন্যায়ও করে আপনি একটা লিগ্যাল ফর্মে এসে অভিযোগ দিতে পারেন যে এই আইনজীবী এত নাম্বার সদস্য, সে আমার বিরুদ্ধে এই অন্যায় করেছে। কিন্তু আপনি এমন একটা লোক, সে আইনজীবীই না, 8ম শ্রেণী পাশ, আইনজীবী পরিচয় দিয়ে কোর্ট দিয়ে করে, আমরা সবাইকে তো ধরতেও পারি না। এই কারণে আপনাকে যথাযথ জায়গায় আসতে হবে। আপনি একজন কোনো থার্ড পার্টি মিডিয়া মাধ্যম না ধরে সরাসরি আপনি আইনজীবীর কাছে আসেন, আইনজীবী সদস্য নাম্বার নেন, তার চেম্বার কোথায় আপনি দেখেন, এরপরে আপনি তার কাছে আসেন। সে এই যে বিষয়ে আপনি যে সমস্যার বিষয় নিয়ে এসেছেন সে এই বিষয়ে এক্সপার্ট কিনা আপনি সেটা জেনে আসেন। প্রথমত সে আইনজীবী কিনা আপনি এটা আইডেন্টিফাই করে তাইলেই আপনি দেখবেন অনেক অংশে আপনি যে হয়রানি, যে প্রতারণার শিকার হন সেটা থেকে আপনি রেহাই পাবেন। আপনি প্রকৃত একজন আইনজীবীর কাছে আসলে সে কখনোই আপনাকে হয়রানি করবে না। আপনি হয়রানি যদি শিকারও হন আপনি একটা প্রপার ফোরামে আপনি অভিযোগ দিতে পারবেন। কিন্তু যদি আইনজীবী না হয়, সে যদি আমার বারের মেম্বারই না হয়, সে যদি অ্যাডভোকেটই না হয়, আপনি অভিযোগটা দিবেন কার কাছে? এই জন্য আমি সকল সাধারণ মানুষের প্রতি আমার থাকবে যে আপনারা একজন যথাযথ আইনজীবীর কাছে আসবেন, আইনজীবী সমিতিতে আসবেন, যার কাছে আপনি এসেছেন তার খোঁজ নেবেন সে আসলে আইনজীবী কিনা, দেখবেন আপনি সঠিক প্রতিকার পেয়েছেন। ধন্যবাদ। আপনি তো বেশ লম্বা সময় ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আমরা যদি একটু অন্যদিকে লক্ষ্য করি যে আমাদের দেশের মেধাবী ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু ইন্টারমিডিয়েট শেষ করার পরে কিন্তু বিদেশমুখী হয়ে যাচ্ছে। মেধাবী স্টুডেন্ট বা ছাত্রগুলো তারা কিন্তু বিদেশের দিকে চলে যাচ্ছে। আসলে এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আমি যখন এই পেশায় প্রথম আসি তখন খুব স্বপ্ন, আশা, বুক ভরা আশা নিয়ে এসেছি। কিন্তু এই প্রফেশনটা একটা চ্যালেঞ্জিং প্রফেশন। আপনি এই পেশায় প্রতিষ্ঠিত হতে হলে এসেই আপনি বিসিএস ক্যাডার হলেন, আপনি স্টার্টিংয়ে একটা স্যালারি পাবেন, একটা সম্মান পাবেন, সোশ্যাল একটা স্ট্যাটাস পাবেন। কিন্তু আইন পেশায় এসেই আপনি ওইটা পাবেন। আইন পেশায় আপনাকে একটা লম্বা সময় ধরে স্ট্রাগল করতে হবে। এটা একদিনে আপনি পারবেন না, 1 মাসেই পারবেন না, 1 বছরই পারবেন না। এটা ম্যাটার অফ টাইম, সময়ের ব্যাপার, শ্রমের ব্যাপার। আপনি যত শ্রম দেবেন, যত স্টাডি করবেন, যত স্ট্রাগল করবেন, আপনি এই পেশায় তত উপরে যাবেন। আর আপনি যত অলসতা করবেন, যত টাকা পয়সার ধান্দা করবেন, আপনি তত পেশা থেকে পিছিয়ে যাবেন, দূরে সরে। আপনি হয়তো টাকা পয়সার মালিক হতে পারেন, আপনি হয়তো একসময় ইনকাম করবেন, কিন্তু ভালো আইনজীবী হতে হলে আপনাকে এই পেশায় শ্রম এবং সময় দুটোই দিতে হবে। আর এই পেশায় যারা আসতে চাচ্ছে, এই পেশায় আসার স্বপ্ন দেখে, তাদের প্রতি আমার থাকবে, পরামর্শ থাকবে যে আপনি এই পেশায় আসার আগে 10 বার ভেবে আসবেন যে আপনাকে সময় এবং পরিশ্রম করার মানসিকতা নিয়ে এই পেশায় আসবে। যদি এই মানসিকতা নিয়ে আসতে পারেন তাহলে এই পেশায় আসেন, না হলে আপনাকে বিদেশ যাওয়াই আপনার জন্য শ্রেয় হবে। শেষ করার আগে একটু ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চাচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি? সুশাসনের বাংলাদেশ দেখছি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাচ্ছি, একটা মানুষের সাম্য ও মানবিক রাষ্ট্র দেখতে চাচ্ছি, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে,
যেখানে মানুষ সুচিকিৎসা পাবে, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারবে, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এরকম একটা সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাচ্ছি এবং আশা করি আগামীর রাষ্ট্র এমনই হবে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে বিউটি বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানে দেখার জন্য। আজকে আমরা আলোচনা করেছি বাংলাদেশের বর্তমান অবস্থা, আইন সংস্কার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিউটি বাংলার সঙ্গেই থাকুন।